এখন আমাদের মাঝে আসছেন শুভেচ্ছা বক্তব্য নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন। এই দেশের লোক এই দেশে কাজ করে এই দেশকে ডেভেলপ করব, বিদেশে নয়। আমরা বিগত দিনে দেখেছি এই দেশে যারা অর্থশালী তারা বিদেশে বাড়ি করেছেন, বাড়িঘর করেছেন। তো আমরা চাচ্ছি না সেটা না, আমার দেশের ছেলে আমার দেশে ইনকাম করে এই দেশকে ডেভেলপ করলেই দেশে বাইরে যেতে হয় না। এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেছেন সোনার বাংলা, যে স্বপ্নদ্রষ্টারা স্বপ্ন দেখেছেন, সত্যি এটি সোনার বাংলা। এই সোনার বাংলাকে গড়তে হলে আমাদের কাজ করতে হবে। আমরা এমন একটি প্রযুক্তি নিয়ে কাজ করছি, মাল্টি লেভেল মার্কেটিং, এই সিস্টেমে গোটা দেশ পরিবর্তনের একটা বিশাল ভূমিকা রাখবে। আমরা চাই না দেশে বাইরে যে কাজ করে অন্য দেশকে ডেভেলপ করি। আমাদের লক্ষ্য এই দেশকে ডেভেলপ করার জন্য আমরা এই দেশের ছেলেরাই, সোনার ছেলেরা এই দেশে কাজ করি। এখানে রয়েছেন দক্ষ ম্যানেজমেন্ট এবং আমরা পেয়েছি গার্ডিয়ান। এই যে নতুন বর্ষে নতুন সরকার স্বপ্ন দেখছে, তারাও স্বপ্ন দেখছে এই দেশকে সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য। তার পাশাপাশি আমরাও ওনাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করব, যেন আমরা সোনার বাংলা 2012 সালের মধ্যে কিছু একটা দেখাইতে পারি। ইনশাল্লাহ পারবো আপনাদের সহযোগিতা। ডেস্টিনি পরিবারের সকলেই কাজ করছে, আমি আমার জায়গা থেকে কাজ করছি, আপনি আপনার জায়গা থেকে কাজ করে সুন্দর একটি দেশ দেওয়ার জন্য যেটা দরকার নিষ্ঠার সাথে কাজ করেন, কারোর সাথে প্রতারণা নয়। আমরা প্রতারণা করার জন্য আসি নাই, আমরা আসি সুন্দর একটি দেশ এবং মাথা উঁচু করে বিশ্বের কাছে বলতে পারি আমরা সুন্দর জাতি, আমরা সুন্দর দেশে আমরা জন্ম নিয়েছি, যে দেশটি বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি, এই দেশের মতো এত সুন্দর দেশ, 6 ঋতুর দেশ বিশ্বের কোথাও আমি দেখি নাই। এই মাতৃত্ব দেশকে আমরা চাই আগামী দিনে বিশ্বের কাছে মাথা উঁচু করে বলবো না আমরা দুর্নীতিতে নাম্বার 1 নয়, আমরা সভ্যতাতে নাম্বার 1 পজিশনে থাকবো। এ পর্যায়ে মঞ্চে আসবেন ডিভিশনাল ডেভেলপমেন্ট অফিসার চট্টগ্রাম বিভাগ AKM শহীদুল হক বাবু। আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের সফলতার কথা আমরা শুনছি, সফলতার কথা আমরা বলছি। 8ম বছরে এসে এই MLM চর্চা করতে করতে গিয়ে আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভুবন সৃষ্টি হয়েছে, যে ভুবনে আছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই আমরা এক কাতারে আছি, আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি। এখানে আমরা সেই সফলতা আমরা এখানে নিয়ে এসেছি এবং সফলতা আমরা সেখানে পাচ্ছি। ডেস্টিনি 2000 লিমিটেড এর আজকে 18 লক্ষ ডিস্ট্রিবিউটর আছে। আমরা এই 18 লক্ষ ডিস্ট্রিবিউটর একটি মাত্র স্বপ্ন যেটি আছে এখন 2012 সাল, সেই 2012 সালকে টার্গেট রেখে আমরা মোহাম্মদ রফিকুল আমিন এর নেতৃত্বে সেই সফলতার র্যালি আমরা বাস্তবায়ন করার জন্য আমি আমার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, আমরা 2012 সাল ডেস্টিনির 12 সাল, 2012 সাল রফিকুল আমিনের 12 সাল, 2012 সাল পৃথিবীতে দেখবে ডেস্টিনি 2000 লিমিটেডকে, ডেস্টিনি 2000 লিমিটেডের 12 সাল। সম্মানিত সুধী, এবার আমরা ডায়মন্ডের বক্তব্য শুনবো। প্রথমেই মঞ্চে আসবেন ডেস্টিনি 2000 লিমিটেডের একমাত্র লেডি ডায়মন্ড এক্সিকিউটিভ শাকিলা আকবর বিথি। এখানকার মানুষের জন্য যদি কেউ চিন্তা করে থাকে, এখানকার মেয়েদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কারো সামান্যতম ঘুম নষ্ট হয়ে থাকে, সেটা কিন্তু মিস্টার রফিকুল আমিনের। যার জ্বলন্ত প্রমাণ আমি নিজে, উনি আমাকে তিলে তিলে তৈরি করছে। আপনারা যারা রফিকুল আমিনকে গুরু হিসেবে মানেন, যারা ওনাকে গুরু বলে সম্বোধন করেন, আমি তাদেরকে বলছি ওনার কাছ থেকে শুধু এই জিনিসটা শেখেন, কিভাবে মেয়েদেরকে তৈরি করতে হয়, কিভাবে মেয়েদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হয়। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে মেয়েরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, যেখানে মেয়েদের কাজ করার জন্য আলাদা ট্রেনিং ইনস্টিটিউশন আছে, আলাদা টাইম করা আছে। দেখছেন কোথাও সারা বাংলাদেশে? আমি দেখি নাই, আমি জানি অনেকেই দেখেন নাই। অনেক চড়াই উতরাই পার হয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে আসতে হয়। আমাদের পেছনে, যেহেতু আমরা মুসলিম কান্ট্রিতে আছি, ইরানেও আছে, আমি জেনেছি ওইখানকার কথা, পাকিস্তানেও আছে,
কাজ করতে গেলে আপনাকে পেছন থেকে বাধা দিবেই, আপনার ফ্যামিলি দিবে, হাজবেন্ড দিবে, বাবা দিবে, ভাই দিবে। তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন যে আপনি কি করতে চাচ্ছেন। সময় কিন্তু ছেলেরা একা বদলাইতে পারবে না। যেই ডাক দিছে 2012 সালে বাংলাদেশকে বেকার মুক্ত করতে হবে, এটা কিন্তু ছেলেদের একার পক্ষে সম্ভব না। সমান নারীদের অংশগ্রহণ এখানে থাকতে হবে। আপনারা জেনেছেন তথ্যভিত্তিক লেজার শোতে ডেস্টিনি 2000 লিমিটেডে এই মুহূর্তে 28 জন ডায়মন্ড এক্সিকিউটিভ রয়েছেন। এর মধ্যে যিনি প্রথম ডায়মন্ড এক্সিকিউটিভ হয়েছেন জনাব আব্দুল মান্নান। ডায়মন্ড এক্সিকিউটিভ জনাব আব্দুল মান্নানকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করছি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি শুধু আপনাদেরকে দু একটা কথা বলতে চাই। আমাদেরকে যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের এই পরিচালক মণ্ডলী আমাদেরকে বলতো যে আপনারা যখন সিলভার হবেন তখন আপনারা একটা মোবাইল ফোন পাবেন। আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে মোবাইলটা কখন পাবো। হট করে দেখেছি এক সময় আমাকে একটা মোবাইল সেট দেওয়া হয়েছে। পরক্ষণে আমাকে বলা হয়েছে যে মান্নান, তুমি যদি গোল্ড এক্সিকিউটিভ হতে পারো তোমাকে মালয়েশিয়া নেওয়া হবে। তাৎক্ষণিক আমি দেখলাম যে আমি প্রথম বেসে ডেস্টিনি 2000 লিমিটেডে মালয়েশিয়া গিয়েছি আমাদের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মানিত ডাইরেক্টর মার্কেটিং মহোদয়ের সাথে। আমি খুব ছিলাম যে আসলে এই ধরনের একটা কোম্পানির মধ্যে কাজ করে মালয়েশিয়া যাওয়া যায়। একটা আমার ভিতরে একটা আশা সৃষ্টি হয়েছে, যে সে আশাও আমার প্রতিফলন হয়েছে। একটা সময় আমাকে আবার বলা হয়েছে তুমি যদি কোম্পানির প্লাটিনাম হতে পারো তোমাকে 1 বছরের জন্য বাড়ি ভাড়া দেওয়া হবে। সেটাও কিন্তু আমাকে দেওয়া হয়েছে, আমি সেটা অ্যাচিভ করেছি। আবারও আমাকে বলা হয়েছে যে 5% নিট প্রফিট দেওয়া হবে আমার সেলস টিম থেকে, পিএইচডি কমিশন। আমি এক সময় আমার ব্যবস্থাপনা পরিচালক সাহেবকে বলেছিলাম, বস যদি পিএইচডি কমিশনকে বাদ দিয়ে কি আমাদের সাইকেল আর একটু কমিশন বাড়াই দেওয়া যায় না? তখন উনি আমাকে হেসে বললো যে মান্নান, এটা আপনি বুঝবেন না, পরে বুঝবেন যে কি হয় ঘটনা। তা আমি শুধু এটুক বলতে চাই, আমি এক সাইকেলকে আমি 2000 টাকা বাড়ানোর জন্য ওনাকে বলেছিলাম। আমাদেরকে যে 3 মাসে যে প্রফিট শেয়ারিংটা দেওয়া হয় আমার সেলস টিম থেকে, সেটা থেকে আমি যদি এখন ধরি যে 13 সপ্তাহে যে আমাদেরকে কমিশন দেওয়া হয়, সেই কমিশন আমি যদি 13 দুগুণে 2000 টাকা করে ধরি 26,000 টাকা ছিল আমার এক সময় অনুরোধ। কিন্তু আমি এক একটা পিএইচডি কমিশন এখন 7 থেকে 8 লক্ষ টাকা রিসিভ করছি এই ডেস্টিনি থেকে। সেটাই হলো আসলে আমাদের প্রাপ্তি, যে ওনারা যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, সে স্বপ্ন এবং কমিটমেন্টের এটা হলো যুগসূত্র, সেটা হলো আমাদের প্রাপ্তি। তো আমি বলি যে আজকে আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক যে ডাক দিয়েছে যে 2012 সালে বেকার মুক্ত বাংলাদেশ গড়বে, তো আমি মনে করি যে আমি শুধু আমার এই মুহূর্তে একটাই স্বপ্ন যে ওনার ডাককে সাড়া দিয়ে ওনার একজন সৈনিক হিসেবে এই ডেস্টিনিতে কাজ করতে চাই, আমার আজীবন ডেস্টিনির সাথে আমি কাটাতে চাই। এই মুহূর্তে মঞ্চে আসবেন ডায়মন্ড এক্সিকিউটিভ সিরাজুম মুনির। মিস্টার রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসাইন স্বপ্নের রাজ্য ছেড়ে, কানাডা ছেড়ে বাংলাদেশের বেকারত্বকে বিবেচনা করে সন্ত্রাস মুক্ত করার জন্য, বেকার মুক্ত করার জন্য যখন বেকার ছেলেদেরকে এসে বলা শুরু করলো যে আপনারা আসুন, এখানে কাজ করলে সফল হবেন, আপনার বেকারত্ব দূর হবে, তখন মানুষ একদম সহজ সরল ভাষায় বলা শুরু করলো এই বড় মাপের একজন সিটার, বড় মাপের একজন বাটপার, হায় হায় যায় যায় কোম্পানি নিয়ে পড়ছে, এভাবে সমানে উল্টা পাল্টা কথা বলা শুরু করলো। আমরা যারা সহজ সরল কিছু ছেলে ছিলাম, আমরা আবার এই কথাগুলো বিশ্বাস করছি, বিশ্বাস করে কাজ শুরু করছি। আমাদেরকে বলা শুরু করলো সিটার বাটপার, হায় হায় যায় যায় কোম্পানি। তো গিয়ে গুরুর কাছে বললাম যে গুরু, আমাদেরকে তো মানুষ এরকম বলে। তখন আমাদেরকে বলতো যে দেখেন, দই খাইতে গিয়া মানুষ চুন খাইয়া ফেলাইছে, এখন দই দেখলেই ভয় পায় যে আসলে এটা চুন কিনা, মানুষের ভুল ভাঙবে, আপনারা কাজ চালাইয়া যান। বন্ধুরা, যেই দিন কাজ শুরু করেছি, আজকে যেই ছেলেটি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছে, সেই ছেলেটি তো কথা জানতো না, কথা বলতে পারতো না, একদম সেই কুয়াকাটা থেকে উঠে আসা একটি ছেলে। মানুষটা এখনো কালো, তখন একটু বেশি কালো ছিলাম। তো 6 মাসে লেভেল 1 গিয়েছিল, হতাশ। একদিন কুয়াকাটাতে বসে, কলাপাড়া বসে, একদম সকালবেলা ভোরবেলা চেয়ারম্যান সাহেবকে গোলের রস এনে খাওয়াচ্ছি আর বলতেছি, গোল পাঞ্জাবি পরা, যে বস আমি কি পারবো? বলছে হ্যাঁ পারবে, ড্রেস কোড সবকিছু চেঞ্জ করতে পারবে, একদম কাকুতি মুনিত করে। এভাবে কাজ শুরু করেছি। 6 মাসে লেভেল 1 গিয়েছিল।
এই কোম্পানি আজকে গ্রুপ অফ কোম্পানি। যেদিন কাজ শুরু করেছিলাম এক্সাম্পল দেওয়ার মতো কিছুই ছিল না, ডায়মন্ড ছিল না, এই কোম্পানি গ্রুপ অফ কোম্পানি ছিল না, পত্রিকা ছিল না, কোনো কিচ্ছু ছিল না। মিস্টার রফিকুল আমিনের হৃদয়ের ডিজাইন ছিল, ওই ডিজাইনের কথা শুধু আমাদেরকে বলতো, ওই অদৃশ্যকে বিশ্বাস করে কাজ করে আজকে বন্ধুরা ডায়মন্ড হয়েছি। এই মুহূর্তে আরো একটি সাফল্য ও সার্থকতার গল্প। প্রেজেন্টিং অ্যানাদার শাইনিং ডায়মন্ড এক্সিকিউটিভ, খন্দকার বেনজির আহমেদ। অবশ্যই 2012 সালে ইনশাল্লাহ জাতির জন্য এমন এক সুদিন আসতেছে যেদিন জাতি অকুণ্ঠ চিত্তে এই ডেস্টিনির প্রতি কৃতজ্ঞতা জানাবে এবং এই ডেস্টিনির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের প্রতি, আলহাজ হোসেন সাহেবের প্রতি এবং অন্যান্য প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে এবং এখানে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যারা কিনা আজকে ওনাদের ডাকে এই যুদ্ধে একত্রিত হয়েছেন। এটা সত্য এবং এই ঘটনাটা ঘটবে। আমি 2001 সালে আমি দেখেছি যে ওনাদের মাপের লোক ডেস্টিনিকে চিন্তাই করতো না। ওনাদের মতো লোক একজন এত বড় অর্থনীতিবিদ, উনি নিজে মুখে বলতেছেন যে ডেস্টিনির প্রতি জাতি কৃতজ্ঞতা জানাবে, যে ওনাদের মতো লোকও এখন বুঝতেছে যে ডেস্টিনির দ্বারা জাতি বিরাট উন্নতি লাভ করবে ইনশাল্লাহ। এই মুহূর্তে মঞ্চে আসছেন আহসানুল কবির বিপ্লব। আমরা নেলসন ম্যান্ডেলাও না, বারাক ওবামাও না, আমরা এই দেশের অতি সাধারণ একজন মানুষ। ভুল করে মহাপাপ করে ফেলেছিলাম 2001 সালে ডেস্টিনিতে কাজ শুরু করে। এত বড় ভুল করেছিলাম যে কাজ শুরু করার পর থেকে এই দেশের মানুষ আমাদেরকে বলতেছিল আমরা পাগল, আমরা ছাগল। এই উপাধি নিয়ে কাজ করতে করতে জনাব রফিকুল আমিনকে, জনাব মোহাম্মদ হোসেনকে বা ডেস্টিনির পরিচালক বৃন্দদেরকে বিশ্বাস করতে করতে আজকে ওই পাগল ছাগল লোকটাই আপনাদের সামনে ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে কথা বলতেছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। শুরু করেছিলাম নিজেকে বেকারত্বের থেকে মুক্ত করার জন্য, সুন্দর একটা জীবন গড়ার জন্য, নিজে একটু সুখে শান্তিতে বাস করার জন্য এই ডেস্টিনিতে কাজ শুরু করেছিলাম 2001 সালে। আর 2008 সালে সেই আমি আপনাদের সামনে সম্পূর্ণ রকম স্বাধীন এবং স্বাবলম্বী হিসেবে কথা বলতেছি, মাত্র 8 বছরের ব্যবধানে। এটা একমাত্র এটা সম্ভব হয়েছে এই ডেস্টিনির মাধ্যমে। আর একটা মাত্র প্রফেশন আপনি এই বাংলাদেশেই দেখান যে 8 বছরের মাধ্যমে এত বড় সফলতা আসতে পারে। আপনি অন্যদিকে তাকায় দেখেন যে আমাদের এই বয়সে আমাদের মাত্র কর্মজীবন শুরু হওয়ার কথা ছিল, হয়তোবা কর্মজীবন শুরু হওয়ার কথা ছিল, অথবা কর্মের জন্য আমাদের দৌড়াদৌড়ি করার কথা ছিল, অথবা মাত্র কাজ শুরু করতাম। সেই জায়গায় এই বয়সে আজকে আমরা সম্পূর্ণ রকম নিজেদের স্বাবলম্বী করতে পেরেছি এবং আমাদের মাধ্যমে হাজার হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি এবং হাজার হাজার লোককে স্বাবলম্বী করার পথে নিয়ে আসতে পেরেছি। এইটাই হচ্ছে ডেস্টিনি আর অন্য প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য। এই মুহূর্তে মঞ্চে আসবেন আরো একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, কে এম ফরহাদ। এখানে সকল ডায়মন্ডের কথা শুনতে শুনতে আমাদের মনের ভিতরে সবসময় এখন একটা বিষয় কাজ করে, ডায়মন্ড হওয়ার জন্য। কি তাই না? আমরা কি ডায়মন্ড হতে চাই? কিন্তু আমি জানি কেন হতে চান, কারণ ডায়মন্ড এক্সিকিউটিভদের জীবন দেখেই আস্তে আস্তে আপনাদের মধ্যে এই স্বপ্নটা তৈরি হয়েছে। কিন্তু বিষয়টা কি জানেন, এখনো কিন্তু আসল মজাই কিন্তু দেখা হয় না আমাদের। কারণ আসল মজাটা হবে যখন ক্রাউন এক্সিকিউটিভ হবেন আপনি, তারপরে ক্রাউন অ্যাম্বাসেডর হবেন যখন, তখন হবে ফাইনাল খেলা। ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে আপনার পিছনে আমাদের যেই কোম্পানিগুলি আছে বাংলাদেশে এবং বাইরের, সেই কোম্পানিগুলি আপনার কাছে এসে দাঁড়াবে যে ভাই, বিশেষ করে মোবাইল ফোন কোম্পানিগুলি আপনার কাছে আসবে, এসে বললে যে ভাই, আপনি তো ডেস্টিনি ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি আমাদের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। কারণ তারা জানে ডেস্টিনি লোক, আমার মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বেশি মোবাইলে কথা বলে থাকে।
তাই এরা সর্বপ্রথম আপনার কাছে আসবে, এসে বলবে যে স্যার আপনি একটু মোবাইলটা নিয়ে এভাবে ধরে রাখবেন, আর আমরা একটু 15 মিনিট 20 সেকেন্ডের 15-20 সেকেন্ডের একটা ভিডিও নিব, আর আপনি বলবো যে আহা কি নেটওয়ার্ক। আপনি বলেন যে ঠিক আছে আমি তো 15-20 সেকেন্ড কথা বলবো, তো এতে তো আপনাকে একটা সম্মান দিতে হবে। বলে যে স্যার বলেন কি সম্মান দিতে হবে? তাই বলেন যে ঠিক আছে আপনারা যেহেতু মোবাইল ফোন কোম্পানি, আপনারা বছরে 5 কোটি টাকা করে আমার অ্যাকাউন্টে জমা দিবেন, কোনো চিন্তা করেন না, আপনারা এটা পৌঁছে যাবে। এ পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিদের পালা। প্রথমেই মঞ্চে আসবেন এফবিসিসিআই এর টেলিকমিউনিকেশন পরিবহন নগর উন্নয়নের সম্মানিত কো চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন জিতু। আমার এই ব্যবসায়িক জীবনে আমি দুটি কোম্পানিকে খুব দ্রুত মানে ব্যাপক থেকে ব্যাপক প্রসার লাভ করতে দেখেছি। একটা হলো মোবাইল ফোন কোম্পানিগুলো একসময় এই দেশে মোবাইল ফোন কোম্পানি বিনিয়োগ নিয়ে তাদের চিন্তা করতো এই দেশে মানুষ মোবাইল ব্যবহার করবে কিনা এবং এটার ব্যবসার জন্য উপযুক্ত কিনা, যেহেতু দেশটা একটা উন্নয়নশীল দেশ। কিন্তু যখন শুরু হয় আপনারা দেখছেন এখন এই ব্যবসা এত দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার গ্রাহক খুব দ্রুত ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে বর্তমানে প্রায় 4 কোটি গ্রাহক। পাশাপাশি তার কয়েক বছর পরে ডেস্টিনি এই কোম্পানি সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা ছিল না, এটা একটা আবির্ভাব হয়। আমরা দেখেছি এই কোম্পানি তো অনেকে চিন্তা করছিল যে এই কোম্পানির ভবিষ্যৎ কি, এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে এই ডেস্টিনি কোম্পানি প্রায় মোবাইল ফোনের পাশাপাশি যদি কোনো কোম্পানিকে তুলনা করা যায়, এই ডেস্টিনি গ্রুপ খুব ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে আজকে এই অত্যন্ত দেশের সমাজ উন্নয়ন এবং দেশের পরিবেশ বান্ধব ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। যখন ইকোনমিক কিছু এজেন্ডা সরকারের কাছে দিয়েছি তখন আমাদের একটা স্লোগানই ছিল যে অনেক স্লোগানের মধ্যে আমাদের খাদ্য আমাদেরকে তৈরি করতে হবে। ডায়মন্ড, স্বর্ণ, ডলার, টাকা দিয়ে কোনো লাভ হবে না। যদি টাকা দিয়েও, স্বর্ণ দিয়েও, ডায়মন্ড দিয়েও যদি খাদ্য পাওয়া না যায়, তাহলে এই দেশের মানুষ না খেয়ে থাকতে হবে। এবং এত ফার্টাইল ল্যান্ডে আমরা যদি আমাদের নিজেদের খাদ্য তৈরি করি, আমরা পৃথিবীর এত ঘনবসতিপূর্ণ এলাকা আর নাই বললেই চলে। আমাদের খাদ্য আমরা তৈরি করলে আমরা পৃথিবীতে এই জনশক্তি দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা কিন্তু অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ। আপনাদের এই মাল্টিমিডিয়া মার্কেটিং এর ব্যাপারে হয়তো কিছু আইনি জটিলতা থাকতে পারে। আমরা চেষ্টা করব প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসেবে আপনাদেরকে এই আইনি কাঠামো গঠন করার জন্য এবং এই আইন পাশ করার জন্য পাবলিক সেক্টর থেকে আমরা চেষ্টা করব এবং আমরা সব সময় আপনাদের পাশেই থাকব। শুধু একটা কথা বলবো এমডি সাহেবের উদ্দেশ্য করে, যারা এই ডেস্টিনি চালাচ্ছেন, ডেস্টিনি যেন তার ডেস্টিনেশনে যায়। আমাদের কোনোদিন যেন শুনতে না হয় ডেস্টিনি এত বড় অর্গানাইজেশন করে আজকে ডেস্টিনি বাংলাদেশে নেই। আমি চাই যতদিন বাংলাদেশ বাঁচবে, যতদিন এই বাংলাদেশের মাটি থাকবে, ডেস্টিনি ততদিনই এই দেশে টিকুক। এই মুহূর্তে মঞ্চে আসবেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। ডেস্টিনির এক পরিচালক সাহেব বলছেন যে যেভাবে গাড়ি দিতে হয় উপহার, গাড়ির কারখানা করে ফেলবো। আমি তো তা ভাবতেছি না। আমি সেদিন ওই পিএইচডি সম্মেলনে গেছিলাম শেরাটনে, সেখানে আমি পিএইচডির কথা শুনলাম, যেটার মানে কি যে প্রফিট শেয়ার ডিস্ট্রিবিউটার। আমি আপনাদের কার্যাবলী দেখা ওটা আমি আর একটা অ্যাব্রিভিয়েশনের একটা ব্যাখ্যা বের করছি। এটা হলো কি, প্রিপারেশন স্টার্টেড ফর বিং ডায়মন্ড পিএইচডি। এই যে প্রিপারেশন আপনারা নিছেন, এবার পিএইচডি থেকে এবার হবে কি তা জানেন? এবার হয়তো হবে পিএইচবি। আমি রফিকুল আমিন ভাইকে অনুরোধ করব, সর্বোচ্চ উপাধিটা দেওয়া হয় পিএইচবি, তার নাম হবে
প্রিপারেশন স্টার্টেড ফর বিল্ডিং বাংলাদেশ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আমাদের সবার স্বপ্ন, 14 কোটি মানুষের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন হলে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলায় রূপান্তরিত হবে। আজকে ভালো লাগলো, এখানে রূপালী মানুষ আছেন, সোনালী মানুষ আছেন, হীরক মানুষ আছেন, শুনতে ভালো লাগে। এই সব শব্দগুলো প্রায় হারিয়েই যাচ্ছিল সমাজ থেকে। এই মূল্যবোধগুলো আবার প্রতিষ্ঠিত হচ্ছে। এটি একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে ডেস্টিনি। আসলে সাফল্যের চেয়ে বড় সাফল্য পৃথিবীতে কোনো কিছু নেই। সাফল্যই সবচেয়ে বড় সাফল্য। আপনারা যারা সফল মানুষেরা এখানে উপস্থিত আছেন, আপনারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দেবেন, এটি আমাদের একমাত্র কাম্য হতে পারে। আজকে আমার ভালো লাগছিল যে সেবামূলক প্রতিষ্ঠান সমূহের দিকে আপনাদের যে ভালো রকম একটি আপনারা দৃষ্টি দিয়েছেন, সেটি অত্যন্ত আমাকে আনন্দিত করেছে। গাজীপুরে আপনারা বিশাল 28 একর অথবা এরকম একটি জায়গায় আপনারা মেডিকেল করছেন, খুলনায় করছেন 30 একরের বেশি জায়গায়। এটি কিন্তু একটা অভাবিত কাজ। এই কাজগুলি যদি সম্পন্ন হয়, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি ইউনিয়নে যদি আপনাদের এইরকম একজন করে তরুণ, সিরাজের মতো এবং অন্যান্য ভাইদের মতো যদি একজন করে তরুণ থাকে, তাহলে বাংলাদেশটি বদলে যাবে। এখন আমাদের মাঝে অতিথি বক্তা হিসাবে আছেন দেশ বরেণ্য জনপ্রিয় নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব পীযূষ বন্দ্যোপাধ্যায়। কাকরাইল বিজয়নগর দিয়ে যখন যাতায়াত করতাম তখন দেখতাম একটা সাইনবোর্ড, ডেস্টিনি 2000। কিছু তরুণ, কিছু স্বপ্ন দেখা মুখকে আমি ওখানে ঘোরাঘুরি করতে দেখতাম, চলাচল করতে দেখতাম, একসাথে দাঁড়িয়ে আলাপ করতে দেখতাম। কিন্তু আমার ধারণা কোনোদিন হয়নি যে কাকরাইলের দেখা সেই একটি সাইনবোর্ড আজকে সারা বাংলাদেশ জুড়ে বিশাল সাইনবোর্ড হয়ে গেছে। আমি এখানে নিজেকে সত্যি খুব অপাঙ্ক্ত মনে করছি। আপনারা এই স্ট্যান্ডটার সামনে একটা জিনিস লিখেছেন, যা আপনার ইংরেজিতে লেখা আছে, যা আপনারা আপনাদের স্বপ্ন গড়েন। আমি সেখানে বলবো, আপনারা শুধু স্বপ্ন গড়েন না, আজকে থেকে আমার প্রত্যয় জন্মালো, বিশ্বাস জন্মালো, আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করার ক্ষমতাও রাখেন। আমি আপনাদের কথা এখানে বক্তব্য শুনতে শুনতে এবং রফিকুল আমিন সাহেবের পাশে বসে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে কাজটি সারা বিশ্বে, বিশেষ করে সমাজতান্ত্রিক বিশ্বে সম্ভব হয়নি, একটি কমিউন তৈরি করা, যে কাজটি করতে গিয়ে সোশ্যালিজম ব্যর্থ হয়ে গেছে বলতে গেলে, মুখ থুবড়ে পড়ে গেছে, সেই বিশাল এবং বিরাট কর্তব্যের কাজটি ডেস্টিনি গ্রুপ করছে। এক সময় আমরা আমাদের কৈশোরে, ছাত্রাবস্থায় স্বপ্ন দেখতাম একটি সুন্দর সমাজ ব্যবস্থার, একটি অর্থনৈতিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখতাম, মানুষে মানুষের সম্প্রীতির স্বপ্ন দেখতাম, সৌহার্দ্যের স্বপ্ন দেখতাম, অসাম্প্রদায়িকতার স্বপ্ন দেখতাম, মানুষের পেট পুড়ে খাওয়া, ঘুমনো, শিক্ষার অধিকার অর্জনের। আপনারা জানেন যে মাত্র 37-38 বছর আগে বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটি হচ্ছে 7.5 কোটি মানুষের মুক্তির যুদ্ধ, আমরা যাকে বলি মহান মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধ আমরা করেছিলাম বাংলাদেশকে শুধু একটি স্বাধীন ভূখণ্ড দেবার জন্য নয়, একটি লাল সবুজ পতাকা দেবার জন্য নয়, একটি জাতীয় সঙ্গীত দেওয়ার জন্য নয়। আমরা সেই যুদ্ধটি করেছিলাম
শোষণহীন সমাজ ব্যবস্থার জন্যে, একটি সুন্দর সমাজ গঠনের জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে। এই অর্থনৈতিক মুক্তিটা যারা অর্থনীতি বিজ্ঞানী, যারা অর্থনীতি বিশারদ, যারা অর্থনীতি পতিতযশা অর্থনীতিবিদ, তারা অনেক রকম ব্যাখ্যা দেন, অনেক রকম বিশ্লেষণ করেন, অনেক রকম তত্ত্ব কথা নিয়ে আসেন। কিন্তু আমার মতন একটি সাধারণ লোকের কাছে, এবং আপনারা যারা এখানে এসেছেন সবাই সাধারণ থেকে অসাধারণ হয়েছেন, আমি ততটা অসাধারণ হতে পারিনি, আমার মতো সাধারণ লোকের কাছে এই অর্থনৈতিক মুক্তির সংজ্ঞাটা ছিল অত্যন্ত সাধারণ। সেটি হচ্ছে পেট পুড়ে খাওয়ার মুক্তি, খাওয়ার ক্ষমতা, সেটি হচ্ছে একটি শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা, সেটি হচ্ছে আমার সুন্দর স্বাস্থ্যের নিশ্চয়তা, সেটি হচ্ছে আমার পরবর্তী বংশধরদের সুন্দর করে জীবন ধারণের নিশ্চয়তা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একথা আমি বলছি এই কারণে যে আপনারা নিশ্চয়ই আমারই মতো ভুক্তভোগী, আপনারা নিশ্চয়ই আমারই মতন অভিজ্ঞতায় কষ্ট পান। সেটি হচ্ছে গত 37 বছর ধরে আমি আমার সেই অর্থনৈতিক মুক্তির সংজ্ঞা, চেহারা, প্রত্যাশা পূরণ করবার অধিকার পাইনি, সামর্থ্য হয়নি। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের রাজনৈতিক পর্যায়ের ব্যর্থতা, আমাদের রাষ্ট্র ক্ষমতা চালানোর ব্যর্থতা, ভ্রান্তি, লুটপাট, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট এবং দেশপ্রেমহীনতা, এই সব মিলিয়ে, এবং সততা, যে কথা বারবার এই মঞ্চ থেকে বলা হয়েছে, এই সব মিলিয়ে গত 37 বছরে আমাদের সেই স্বপ্ন পূরণের প্রত্যাশাকে ব্যর্থ করা হয়েছে। পাশাপাশি এই যে যখন আজকে আপনাদের কাছে এসে দাঁড়ালাম, ডেস্টিনির কথা শুনলাম, ডেস্টিনির ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনলাম, যদিও এগুলোকে অনেক সময় স্বপ্ন ভাবতে ইচ্ছা করে, অনেক সময় অপূরণীয় স্বপ্ন ভাবতে ইচ্ছা করে, কিন্তু আমার মনে হচ্ছে বিশেষ করে আজকে আপনাদের দেখে এবং আরও তথ্য আপনাদের কাছ থেকে পেয়ে, সারা দেশ জুড়ে আপনাদের যে নেটওয়ার্ক হয়েছে, আমার মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে আপনারা একটি সুন্দর, সমৃদ্ধশালী, অর্থনৈতিক শোষণমুক্ত, বৈষম্যহীন, সুস্বাস্থ্যের একটি বাংলাদেশ এবং বাঙালি জাতিকে উপহার দিতে পারবেন। এখন যিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ভাইস প্রেসিডেন্ট FBCCI আবুল কাশেম আহমেদ। আজকে আর স্লোগান মুখর বাংলাদেশ নয়, কর্মমুখর বাংলাদেশ। আজকে বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্তি দিতে হবে, তারই একটি ধারণা এই ডেস্টিনি এবং এক্সাম্পল। ডেস্টিনির অনেক গ্রুপে বিভক্ত। পত্রিকা একটা আছে, ভালো চালু পত্রিকা, প্রকাশনা। মাননীয় ব্যবস্থাপনা পরিষদ সাহেব যে ভাষণ দিয়েছেন, তার মধ্যে সবচাইতে আমার ভালো লাগছে একটি জিনিস, যে খাদ্যে আত্মনির্ভরশীল করার জন্য তার যে পরিকল্পনা, এবং সেই খাদ্যের নূতনভাবে খাদ্যে আত্মনির্ভরশীল করার আপনাদের যে পরিকল্পনা, আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। মহিলা, অর্ধেক মহিলা, তাদের কর্মসংস্থান আজকে খুব কম উপস্থিতি দেখছি, কিন্তু আমি ডেস্টিনি গ্রুপের কাছে একটা অনুরোধ করব, মহিলাদের বেশি বেশি করে কর্মসংস্থান করবেন, তাহলে এই জাতির উন্নয়ন হবে, দেশ আত্মনির্ভরশীল হবে। সন্ত্রাসমুক্ত
বাংলাদেশে আমরা চাই। কিভাবে মুক্ত করব? কয়েকজন সন্ত্রাসীকে ধরে গুলি করে হত্যা করে কি সন্ত্রাস মুক্ত করা যায়? সন্ত্রাস মুক্ত করতে হলে তার প্রথম শর্ত হলো কর্মসংস্থান করতে হবে, এবং এই ডেস্টিনি তার একটি উদাহরণ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব আব্দুল হাই শিকদার। এত সাফল্য, এত সফল মানুষের একত্রে আলোড়ন, এইটা বাংলাদেশে একটা দুর্লভ ব্যাপার। সারাক্ষণ যে জাতি ছিদ্রান্বেষণ করে বেড়ায়, ছিদ্র কোথায় দেখা যায়? সারাক্ষণ যে জাতির কাজ হলো পরশ্রী কাতরতা। এই শব্দটা ইংরেজি অভিধানেই নাই, কিন্তু আমাদের মধ্যে মাশাআল্লাহ ভয়াবহ রকম ভাবে আছে। মানুষের বদনাম করা, গীবত, যাদের এটা জাতীয় বৈশিষ্ট্য, সেই জাতি রাজনীতিকে বলছে বাবা একটু বসেন, আপনি পাশে থাকেন, পরে দেখা হবে আপনার সঙ্গে। গীবতকে বলছে যে আপনি আমাদের বাড়ির আশেপাশে আসার দরকার নেই। পরশ্রী কাতরতাকে বলছে যে ভাই আপনি হয় মৃত্যুবরণ করেন অথবা এই যে বিষের পেয়াল আপনি খেয়ে নিন। তারপরে হলো যে প্রতিহিংসা, তারপরে ছিদ্রান্বেষণ। এগুলো সব বাদ দিয়ে যারা ভ্রাতৃত্ব এবং সাফল্যের একটা সোপান রচনা করেছে, সেই ডেস্টিনিকে সালাম না জানালে মহা অন্যায় হবে। এত এত ভ্রাতৃত্ব বোধ আপনারা কোথায় পান আমি জানি না, তবে আপনাদের যা দেখি তাই প্রশংসা করতে ইচ্ছা করে। তবে আজকে কিন্তু আমি একটু ডিফার করব, একটু দ্বিমত করব। আপনার পেছনে লিখেছেন সফলতার 8 বছর, আমি বলবো না, এটা সফলতার 8 বছর, বিজয়ের 8 বছর। কারণ 1971 সালের 26শে মার্চ যখন আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই যে শুরু করলাম, সেদিন পৃথিবীর শুধু মানুষের বাঙালি যারা, যাদের কাজ হলো ভিজে স্যাঁতসেঁতে লেকলেকে মানুষ, যারা প্রভু ভক্ত কুকুরের মতো সারাক্ষণ লেজ নাড়ে, বিরাট কিছু দেখলেই দেবতা বানায়, বড় গাছ দেখলে ওটার পূজা করে, এই হলো জাতি। সেই জাতি স্বাধীনতা আনবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে, অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে এই জাতির স্বাধীনতা লাভ করবে। সেদিন আমাদের অস্ত্র ছিল কি? দুটি তো অস্ত্র, একটা ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা, আরেকটি ছিল অপরিসীম আত্মবিশ্বাস যে আমরা পারবো। আমাদের পূর্বপুরুষরা পেরেছে। আমাদের তিতুমির বাঁশের একটা ক্ষুদ্র কেল্লা বানিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। কি ভয়াবহ ব্যাপার! নারকেল বাড়িয়া যারা জান নাই তারা জীবনে একবার হলে যাবেন এই পবিত্র মাটিকে সালাম করবার জন্য। যে সামান্য 500-700 অনুসারী নিয়ে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমার হাজী শরীয়তুল্লাহ এই নিম্নবঙ্গের মানুষদের একত্রিত করে জমিদারি দুঃশাসনের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ দাঁড় করিয়েছিলেন। ধর্মের নামে ভণ্ডামির বিরুদ্ধে তিনি প্রবল প্রতিরোধ দাঁড় করিয়েছিলেন, মানুষকে সংঘবদ্ধ করতে পেরেছিলেন। আমার রক্ত তো ঈসা খানের রক্ত, যে ঈসা খান দিল্লির সাম্রাজ্যবাদের প্রতিটি আগ্রাসনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে সমুন্নত রেখেছিলেন। আমার রক্ত তো পলাশির রক্ত, সিরাজউদ্দৌলা মোহনলালের রক্ত। আমার সাথে পায় কে? আমরা হেরেছি এক পলাশিতে, 200 বছর দেরি হয়েছে, কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলিত করেছে এই জমিনে। তো এইরকম একটি মাতৃভূমি, সেই মাতৃভূমিতে আমরা, এখানে 8টি ধাপ আছে, আমাদের 9টি মাস, এখানে 8 বছর 8টি ধাপ। দেখেন ছোট থেকে বড় হয়ে একটা একটা ধাপ করে করে এদের চূড়ায় উঠেছে, তাই না? আমাদের লেগেছিল মাত্র 9 মাস। হ্যাঁ, যদি ভারত সরাসরি সাহায্য সহযোগিতা ওইভাবে না নামতো তাহলে হয়তো আর একটু বেশি সময় লাগতো, কিন্তু স্বাধীন বাংলাদেশ হতোই। এই জাতিকে দাবিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো কোনোদিন ছিল না। 1338 সালে আরো একজন ফখরুদ্দিনের জন্ম হয়েছিল এই মাটিতে। সেই ফখরুদ্দিনের নাম ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। 3টি কারণের জন্য তিনি আমাদের ইতিহাসে অমর হয়ে আছেন। একটি কারণ, তিনি প্রথম বাংলাকে স্বাধীন করেছিলেন দিল্লির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে। তিনি প্রথম সোনারগাঁকে স্বাধীন বাংলাদেশের রাজধানী করেছিলেন। এই যে সোনারগাঁ আমরা দেখতে যাই, কিন্তু ফখরুদ্দিন মোবারক শাহের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই না। তিনি প্রথম বাংলাদেশের জমিনে টাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। টাকা, যে টাকার জন্য আমরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করি আর কি, এই টাকা কিভাবে নির্মাণ হয় তিনি এদেশে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই ফখরুদ্দিন মোবারক শাহের উত্তরসূরি তো আমরা। আমাদের রক্তে তো পরাজয় নাই। আমরা কখনো হয়তো সাময়িকভাবে মাওসেতুংয়ের সংলাপে বলতে হয় যে আমরা যখন পিছিয়ে আসি
তখন এটা হলো কৌশলগত পিছিয়ে আসা। আমরা পেছানোর মানে চিয়াঙ্কাই শেখের বাহিনীর পেছনে, পাকিস্তান বাহিনী যখন পিছিয়েছে ওগুলো তখন পিছিয়েই গেছে, কিন্তু আমার মুক্তিযোদ্ধারা যখন পিছিয়েছে তখন বড় ধরনের কোন আক্রমণ করবে বলে কৌশলগত পিছিয়েছে। ওই পেছানো আর পাকিস্তানি আর্মির পেছানো এক পেছানো না। তো সেই রকম কৌশলগত কারণে কখনো কখনো আমরা হেরেছি, কিন্তু শেষ পর্যন্ত তো আমরা স্বাধীন। এখন বাংলাদেশ স্বাধীনতা নেয় কে? বাংলাদেশকে যারা ব্যর্থ এবং অকার্যকর করবার জন্য অষ্টপ্রহর কাজ করছে তাদের বিরুদ্ধে ডেস্টিনিকে একটা বিশাল চপেটাঘাত নয়? বাংলাদেশকে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করে ক্রমাগতভাবে ঐতিহ্যগতভাবে বছরের পর বছর, ডেস্টিনি কি তাদের বিরুদ্ধে একটি ভয়ঙ্কর আক্রমণ নয়? বাংলাদেশকে যারা দরিদ্র পীড়িত পৃথিবীর সবচেয়ে বিকলাঙ্গ পঙ্গু দেশ হিসেবে দেখতে অভ্যস্ত, যারা চায় আমরা সারা জীবন প্রভুর পায়ের কাছে বসি, দাদা আমাকে দুটো টাকা দেবেন, বড্ড খিদে পেয়েছে, এইভাবে যারা দেখতে চায়, সেই তাদের বিরুদ্ধে ডেস্টিনি কি প্রবল অভিযান নয়? এ পর্যায়ে এই মুহূর্তে মঞ্চে আসবেন আজকের অনুষ্ঠানের আরো একজন বিশেষ অতিথি, নামেই যার পরিচয়, জনপ্রিয় লেখক, নাট্যকার ও নির্দেশক ইমদাদুল হক মিলন। আমি প্রথম দিন এখানে এসে শুনলাম 2012 সালের মধ্যে ডেস্টিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করবে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমার কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে যে এটা কি করে সম্ভব। আবার আমার ভাবতে ভালো লেগেছে, আমি জানি যারা স্বপ্ন দেখেন তারা স্বপ্ন বাস্তবায়নও করতে জানেন। আমি নিশ্চিত 2012 সালের মধ্যে ডেস্টিনি তার স্বপ্ন পূরণ করবে, বাংলাদেশের চেহারাটিকে বদলে দেবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের বা বাঙালি জাতির যা কিছু গৌরবের ইতিহাস, তার প্রত্যেকটা ঘটেছিল তরুণদের হাত দিয়ে, তরুণদের মধ্য দিয়ে। আমি এখানে সব তরুণদের দেখতে পাচ্ছি। আমি যদি 1952 সালের ভাষা আন্দোলনের দিকে আপনাদের দৃষ্টি ফিরিয়ে নেই, আপনারা জানেন বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য 4 জন তরুণ বুকের রক্ত দিয়েছিল। এই ইতিহাস পৃথিবীর কোনো জাতির নেই। আপনারা জানেন 69-এ বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছিল, সেখানকার প্রাধান্য ছিল, সেই গণ অভ্যুত্থানে প্রাধান্য ছিল তরুণদের। 1971-এর মুক্তিযুদ্ধেও তরুণদের হাতেই অস্ত্র ছিল, যারা দেশটিকে স্বাধীন করেছে। আমি জানি যে তরুণরা ডেস্টিনির সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বাংলাদেশের পুরো জীবন ব্যবস্থার মধ্যে নতুন একটা হাওয়া বইয়ে দেবেন, এই দেশটিকে তারা বদলে দেবেন, এতে কোনো সন্দেহ নেই। তারুণ্যের শক্তির কথা নানা রকম ভাবে আমরা বলি, তরুণরা দেশকে বদলায়। এবারও তারুণ্যের জোয়ারটা আমরা দেখেছি। কিন্তু আমি এখানে আসার পরে রফিকুল আমিন সাহেবের বক্তব্য আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমার এই ব্যবসার জগৎ বা এই বিষয়গুলো নিয়ে একেবারেই কোনো ধারণা নেই, কিন্তু তার কথা শুনে আমি যেটি অনুধাবন করলাম যে তারা একেবারে তৃণমূল থেকে বাংলাদেশটিকে বদলে দিতে চাচ্ছে। বাংলাদেশ আসলে তৃণমূল থেকেই বদলাতে হবে, বাংলাদেশ উপর দিক থেকে বদলাবার আর কিছু নেই। বাংলাদেশের গোড়াতে অনেক গলদ রয়ে গেছে। আমরা স্বাধীনতার পর থেকে এই দেশটির যে চেহারা দেখেছি, যে রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে আমরা এতগুলো দিন কাটিয়েছি, আমরা তো ঠিক মতো দাঁড়াবার সুযোগই পাইনি। আমরা তো আমাদের মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি, তাদের হাত ছিঁড়ে ফেলেছি, তাদের গলা ছিঁড়ে ফেলেছি, তাদেরকে দাঁড়াবার জায়গা দিইনি। এই অবস্থাটি ডেস্টিনি তৈরি করতে যাচ্ছে, মানুষগুলোকে সুসংহত করতে যাচ্ছে। এটাই আমার জন্য এখন সবচাইতে বড় স্বপ্ন, যা আমি আগামী 2012 সালের মধ্যে দেখব বাংলাদেশ একটি নতুন দেশে রূপান্তরিত হয়েছে। ডেস্টিনি সবাইকে বদলে দিয়েছে। সম্মানিত সুধী, এবারে মঞ্চে আসছেন গেস্ট স্পিকার আজকের অনুষ্ঠানের, বাংলা একাডেমির সম্মানিত মহাপরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। আপনাদের ডেস্টিনির যারা আছেন, আমি প্রথমে স্বীকার করে নিই যে ডেস্টিনি সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না। গত বছর ডেস্টিনি পত্রিকার প্রথম বার্ষিকীতে সোনারগাঁয়ের অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, কিন্তু আজকে গত 2 ঘন্টায় আমি অনেক কিছু জেনেছি। এবং আপনাদের রফিকুল আমিন সহ সবাই বলেছেন যে আমাদের দেশে যারা কর্মসংস্থান নিয়ে কাজ করেন অথবা নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন, তাদের সম্পর্কে সাধারণভাবে একটা বিরূপ ধারণা আছে।
আমি আপনাদেরকে একটা গল্প বলি। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়তাম। সেইখানে ওই ক্লাস 9-এ ওঠার পরে, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একমাত্র স্কুল ছিল এখানে, ক্লাস 9-এ ওঠার পরে বিভিন্ন জায়গার থেকে আসতো কাজের জন্য। যেমন নেভির থেকে এসে বলতো যে নেভিতে গেলে কি কি সুবিধা হবে, এয়ারফোর্স থেকে এসে বলতো এরকম মাঝে মাঝে। তখন যে কর্মসংস্থান ব্যুরোর কিছু একটা নাম ছিল, আমি নাম ভুলে গেছি, কাকরাইলের অফিসটাতে, সেখান থেকেও নানা লোকজন আসতো। তো প্রতি মাসে 2 জন লোক এসে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে কিভাবে কাজ পাওয়া যেতে পারে, কিভাবে দক্ষতা অর্জন করা যেতে পারে। তো মাস 3 শোনার পরে আমরা খুব বিরক্ত হয়ে ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে এসব বক্তৃতা দেন বিভিন্ন জায়গায় গিয়ে, আপনাদের কর্মসংস্থান ব্যুরোর মাধ্যমে এ পর্যন্ত কি কেউ কোনো চাকরি পেয়েছে? তো তারা খুব মাথা চুলকে অনেকক্ষণ 2 জনে পরামর্শ করে বললেন যে না, এখন পর্যন্ত তারা কাউকে চাকরি দিতে পারেননি। তো আমরা বললাম যে দেখেন, আপনারা যদি চাকরি দিতে না পারেন তাহলে আমাদের শুধু শুধু প্রতি মাসে এসে বক্তৃতা দেন কেন? তখন তারা খুব একটা উল্টে একটা উত্তর দিল, বলল যে দেখেন, এটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের এখানে 4-5 জন লোক আমরা চাকরি করি, তারাও তো বেকার হয়ে যাব। তো কমপক্ষে এই 5 জনের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা এর ফলে হয়েছে। কিন্তু আমার শুনে ভালো লেগেছে যে এই 8 বছরের মধ্যে অনেক লোকের কর্মসংস্থান এই ডেস্টিনি গ্রুপ করতে পেরেছে, সরকারি কর্মসংস্থানের মতো না। আমার আরো ভালো লেগেছে আপনাদের চিন্তা ভাবনা দেখে। আমি খুব অবাক হয়েছে যখন এই ধরনের একটা প্রতিষ্ঠানের, যখন বলা হচ্ছে যে গবেষণার একজন পরিচালক আছেন। আমার নিজের দুর্বলতার কথা বলি, আমি ছাত্র জীবন থেকেই ওই হিন্দু বিশ্বাস মতে সরস্বতীর আশেপাশে বেশি ঘোরাঘুরি করার ফলে লক্ষ্মীর আশেপাশে যাওয়ার সুযোগ আমার খুব কম হয়েছে, যার ফলে এই জগৎটা সম্পর্কে আমি খুব ভালো কিছু জানি না। কিন্তু আমি খুব অবাক হয়েছে যখন আপনারা বলেছেন যে আপনাদের গবেষণার জন্য একজন পরিচালক আছেন এবং আপনাদের প্রশিক্ষণের একটা ভালো রকমের ব্যবস্থা আছে। এসব কথা সাধারণত অর্থনীতিবিদদের সেমিনারে বলা হয়, কিন্তু যেখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সেমিনারেও বলা হয়, আমাদের খুব ভালো লাগে যে আমরা মনে হয় সঠিক পথে এগোচ্ছি। মঞ্চে আসছেন জনাব রাহাত খান। জনাব রাহাত খান, সম্পাদক দৈনিক ইত্তেফাক, বিশিষ্ট কথা সাহিত্যিক। বহুর স্বপ্ন, একের স্বপ্ন যখন বহুর স্বপ্ন হয়, তখন বলতে হবে যে এটি হচ্ছে একটি দুর্দান্ত বাস্তবের সূচনা। এবং ডেস্টিনি কিন্তু এটা প্রমাণ করেছে, আপনারা এটা প্রমাণ করেছেন। বন্ধুগণ, আমাদের দেশে পরিবার ভেঙে যাচ্ছে, যৌথ পরিবার ভেঙে সিঙ্গেল ফ্যামিলি হচ্ছে, একক পরিবার হচ্ছে। আর ডেস্টিনি পৃথক পরিবারগুলোকে জড়ো করে যৌথ পরিবার তৈরি করছে। এটা হচ্ছে ডেস্টিনির যারা স্বপ্নিক তাদের সাফল্য, এটি হচ্ছে আপনাদের সাফল্য। কারণ আমি এই ধরনের সেলিং নেটওয়ার্ক বিদেশে আরো দেখেছি। আসলে দ্য হোল ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইজ বেসড অন সেলসম্যানশিপ। এটা কে না জানে, সবাই জানে। আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করবেন যে যাবতীয় সাফল্যকে একটু কটাক্ষ করা হয়। এটা আমরা তো বহুকাল থেকে দরিদ্র, এটা হচ্ছে সেই দারিদ্র্যের একটা দংশনের ফল। আমরা যারা খুব বড় টাকা কামাই করে, যেমন কন্ট্রাক্টর, তাদের বললো ওইটার ঠিকাদার, ওর কাছে মেয়ে বিয়ে দিতে চাইতো না। এককালে আমরা যখন কলেজের ছাত্র, তখন একজন ঠিকাদার, পরে বলছি তার নামটা, তার সঙ্গে আমাদের কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। এবং মেয়েটি এসে কলেজে এসে কেঁদে ভেঙে বলল যে শেষ পর্যন্ত একটা ঠিকাদারের সঙ্গে, কন্ট্রাক্টরের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তখন আমরা মিছিল করেছিলাম কলেজে, কন্ট্রাক্টরের সঙ্গে বিয়ে চলবে না, চলবে না। এই কন্ট্রাক্টরের নাম হচ্ছে রফিক ভুঁইয়া, আওয়ামী লীগের বিখ্যাত নেতা, ভাষা আন্দোলনের একজন মহান সৈনিক। তিনি মারা গেছেন, কিন্তু আওয়ামী লীগের খুবই সম্মানিত একজন নেতা ছিলেন তিনি। যাই হোক, আমরা যে যারা
ম্যান পাওয়ার বিজনেস করে প্রচুর টাকা রোজগার করে, ওদের নাম দিয়ে দিয়েছে আদম ব্যাপারী। অর্থাৎ দারিদ্র্যের সঙ্গে আমাদের যে যুগ যুগ ধরে যে বসবাস, সে কারণে আমাদের চিন্তার জগতেও কিছু দীনতা এসেছে, এটা অস্বীকার করার উপায় নাই। এই জন্য আমরা সন্দেহ করি যে এই একটা বিজনেস নেটওয়ার্ক, এই একটা সেলিং নেটওয়ার্ক, এটা হয়তো অন্যান্য হাই হাই কোম্পানির মতোই একটা। কিন্তু রফিকুল আমিন প্রমাণ করেছেন যে যদি সততা থাকে, যদি দৃঢ় মনোবল থাকে, যদি একটি জাগ্রত স্বপ্ন থাকে, তাহলে এই ধরনের একটি নেটওয়ার্ককে একটি সত্যিকারের একটি অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত সফল একটি প্রজেক্টে পরিণত করা যায়। আমি ডেস্টিনিকে যেমন অভিনন্দন জানিয়েছি, তেমনি অভিনন্দন জানাই ডেস্টিনির যারা রূপকার তাদের। আমি ডেস্টিনিতে ছিলাম না, কিন্তু আছি এবং থাকব। এই জন্যই থাকবো যে আমি সফল লোকদের খুব পছন্দ করি। আমি নিজেও মনে করি ছোটখাটো এন্টিটির মধ্যে আমি আমার সাফল্য কিছুটা অর্জন করেছি, পুরা তো অর্জন করা যায় না। আপনারা তো সবাই সফল মানুষ, এই জন্য আপনাদের কাছে এসছি। আমি একটা রোটারি করি। রোটারিতে কারা যায়? যারা অত্যন্ত সাকসেসফুল, বিভিন্ন কমিউনিটি থেকে আসে তারা। এই জন্য আমি যেদিন বুঝলাম যে রোটারিয়ানরা হচ্ছে সমাজের শুধু বিত্তশালী না, এরা এক একটা অঙ্গনের অত্যন্ত সফল মানুষ, সেদিন আমি রোটারিতেও আমি যোগ দিয়েছিলাম। ঠিক তেমনি আমি মনে করি যে ডেস্টিনিও সেই ধরনের একটি বিশাল সফল পরিবার। এবং ডেস্টিনির যে স্বপ্ন, সেটা বাংলাদেশের স্বপ্ন। আমি এর আগের এক বক্তৃতায় বলেছিলাম ডেস্টিনিতে এসে যে আমাদের দেশের রাজনীতিবিদরা সচরাচর স্বপ্ন দেখেন না। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বলে কিন্তু বাংলাদেশ হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাংলাদেশের, এখানে বাঙালি জাতি স্বাধীনভাবে বসবাস করবে, তাদের নিজস্ব একটা পার্লামেন্ট থাকবে, তাদের গোটা জনগণ সে পার্লামেন্টের পেছনে থাকবে, তারাই নির্বাচন করবে তাদের প্রতিনিধি। এটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, যেটাকে আমাদের নাসিরুল ইসলাম ইউসুফ সোনার বাংলা বলেছেন। বঙ্গবন্ধুরই সোনার বাংলা সেটা। এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে স্বাধীনতা আমরা এনেছি, এখন আমার স্বপ্ন হচ্ছে দ্বিতীয় বিপ্লব বাস্তবায়ন করা। দ্বিতীয় বিপ্লব হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আমাদের ভাবী প্রধানমন্ত্রী, যিনি আগামীকালই হয়তো প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন বা পরে করবেন, কিন্তু যিনি আমাদের নিশ্চিত প্রধানমন্ত্রী হচ্ছেন, শেখ হাসিনাও কিন্তু নির্বাচনের আগে ভিশন 20 নামে একটি কর্মসূচি দিয়েছেন। এটা একটা স্বপ্ন। এবং তার যারা সমালোচক তারা বলে যে আওয়ামী লীগ খালি স্বপ্ন দেখে। শেখ হাসিনার বাবাও স্বপ্ন দেখতেন, শেখ হাসিনাও খালি স্বপ্ন দেখে। আমি বলি যে আগে স্বপ্ন দেখার শিখতে হবে। এই যে ভিশন 20, এটা তিনি সফল করতে চান। এই স্বপ্ন সফল করার জন্য চাই রফিকুল আমিনদের মতো নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর SM ফায়েজ। আসলে ডেস্টিনিতে আসলে অবাক হতে হয়। একটা সিম্বল অফ ডিসিপ্লিন, সিম্বল অফ ইন্টিগ্রিটি, প্রগ্রেস, প্রসপ্যারিটি। মুগ্ধ হতে হয়। তারা হাতে হাত ধরে কাজ করছেন এবং এত দূর পর্যন্ত আসতে পেরেছেন 8 বছরে। অনেক অ্যাচিভমেন্ট লিডারশিপের কারণে। একজন ব্যক্তি, দুইজন ব্যক্তি বা একটি গ্রুপ অফ পিপল,
তারা অনেক কিছু করতে পারে। এবং এর সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, এমন ব্যক্তিবর্গ সম্পৃক্ত হয়েছেন যারা স্বপ্ন দেখেন একটা সুন্দর ভবিষ্যতের, শুধু নিজের জন্য নয়, শুধু দেশবাসীর জন্য নয়, সমগ্র দেশের জন্য, জনগণের জন্য। একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আপনারা রাখছেন, এটা অবশ্যই দৃষ্টান্ত স্থাপন করছে। লক্ষ লক্ষ লোক এগিয়ে এসছে ডেস্টিনি গ্রুপের সাথে সম্পৃক্ত হতে। আমরা যদি সুযোগ পাই কারো উপকার করার, যদি সুযোগ পাই কিছু দেওয়ার, এই সুযোগ নেওয়ার মধ্যে যে আনন্দ এবং যাকে আপনি উপকার করছেন সে যেমন উপকৃত হচ্ছে, আবার একই সাথে যে উপকার করছেন সেও কিন্তু উপকৃত হবার সুযোগ পাচ্ছেন। আমি একটি গল্পের মাধ্যমে, একটি গল্প নয়, একটি ঘটনার মধ্য দিয়ে তুলে ধরব কিভাবে মানুষের কল্যাণে কাজ করলে আমরা সবাই উপকৃত হতে পারি। স্কটল্যান্ডের একটি ঘটনা। ফ্লেমিং নামের একজন কৃষক, তিনি তার কৃষিকাজে যাওয়ার পথে হঠাৎ একটি চিৎকার শুনলেন, বাঁচাও বাঁচাও। উনি তার কৃষি উপকরণ ফেলে দিয়ে এগিয়ে গেলেন এবং দেখলেন একটি বালক সে চোরা বালিতে ডুবে যাচ্ছে। তার নিজের জীবন বাজি রেখে সেই বালকটিকে উদ্ধার করলেন। পরদিন একটি রাজকীয় ঘোড়াগাড়ি সেই কৃষকের বাড়ির সামনে আসলো এবং সেখান থেকে নেমে আসলো একজন নোবেলম্যান। নোবেলম্যান হচ্ছে উচ্চ শ্রেণীর ব্যক্তি। তিনি পরিচয় দিলেন, আমি গতকাল তুমি যে বালককে উদ্ধার করেছ আমি তার পিতা, আমি তোমার ঋণ পরিশোধ করতে এসেছি। তোমার কি কোনো সন্তান আছে? পিতা অত্যন্ত গর্বের সাথে বলল, হ্যাঁ আমার একটি সন্তান আছে। যে আমাকে সুযোগ দাও সেই সন্তানের জন্য কিছু করার, আমি তাকে পড়াশোনা শেখাবো, তাকে বড় করব। সে যদি তোমার এতটুকু গুণ পেয়ে থাকে আমার দৃঢ় বিশ্বাস সে একদিন অত্যন্ত উঁচু মাপের ব্যক্তি হবে। সেই ফ্লেমিং কৃষকের সন্তানকে সেই নোবেলম্যান নিয়ে আসলো, লন্ডন মেডিকেল স্কুলে ভর্তি করলো। একদিন সে গবেষণার সুযোগ পেল এবং গবেষণার মধ্য দিয়ে আবিষ্কার করলো বিরাট একটি বিষয়। সে আবিষ্কারকের নাম হচ্ছে স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেই জিনিসটি হচ্ছে পেনিসিলিন। গল্পের এখানেই শেষ নয়। একদিন এই নোবেলম্যানের সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হলো এবং তার জীবন রক্ষা করলো আবার এই পেনিসিলিন। যে নোবেলম্যান, সে নোবেলম্যানের নাম হচ্ছে লর্ড চার্চিল আর তার সন্তানের নাম স্যার উইনস্টন চার্চিল। সেদিন যদি কৃষক ওই বালককে উদ্ধার না করত, আমরা স্যার উইনস্টন চার্চিলকে পেতাম না। আর সেদিন যদি সেই বালকের পিতা সেই কৃষকের সন্তানকে সহযোগিতার হাত বাড়িয়ে না দিত, আমরা স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেতাম না, আমরা পেনিসিলিন পেতাম না। এবং স্যার উইনস্টন চার্চিল যখন নিউমোনিয়ায় আক্রান্ত হলো তারও জীবন রক্ষা পেত না। এটি একটি দৃষ্টান্ত কিভাবে আমরা একে অপরের উপকার করতে পারি এবং এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে পারি। পেনিসিলিনের কারণে কিন্তু আজকে আমরা সবাই উপকৃত হচ্ছি। ডেস্টিনি এরকমই এক্সাম্পল সৃষ্টি করে আসছে। আমরা ডেস্টিনির মধ্যে দিয়ে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা সবাই উপকৃত হচ্ছি। আমরা সবাই দেশবাসী, দেশ, আমার মনে হয় তাদের দৃষ্টিভঙ্গি বোধহয় এই দেশের বাউন্ডারি অতিক্রম করে যাচ্ছে, যাওয়ার পথে। এখন আমাদের সেই মূলক্ষণ চলে এসছে, আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার পালা। উনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ওনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদের এই প্রতিষ্ঠানে এসে আমার মনে হয়েছে সেটি হলো
ব্যবসা এবং সমাজের মধ্যে পারস্পরিক যেই সম্বন্ধ, ব্যবসায়ীদেরকে অনেকে সন্দেহের চোখে দেখে, মুনাফা কথাকে সন্দেহের চোখে দেখে, অর্থনীতিবিদরা সন্দেহের চোখে দেখে। সবচেয়ে বড় অর্থনীতিবিদ যিনি ছিলেন 200 বছর আগের অ্যাডাম স্মিথ, তিনি তো বলেছিলেন যে ব্যবসায়ীরা কখনো একত্রিত হয় না ভোক্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ছাড়া। আর তারও পরে এই গত শতকের বা এখনকারও একজন সবচেয়ে বড় অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, তিনিও এই সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন যে বিজনেস ইজ বিজনেস, মানে হলো ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ী করবে। কিন্তু আমরা অর্থনীতিবিদ হিসাবে এই কথা আর মানি না। ব্যবসাকে সমাজ সচেতন যদি না হয়, তাহলে সেই ব্যবসা সত্যিকার অর্থে সমাজে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে না। আজকাল শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে আমরা দেখেছি যে সমাজতন্ত্রের পতনের পর, কমিউনিজমের পতনের পর বাজার অর্থনীতির, পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই। বাজার অর্থনীতির অনেক সীমাবদ্ধতা আছে। পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির অনেক সমালোচনা করা যায়, একে আমরা অনেক বিষয়ে পছন্দ করি না, কিন্তু এর কোনো বিকল্প নেই। যেমন গণতন্ত্রের অনেক খারাপ বিষয় আছে, কিন্তু গণতন্ত্রেরও কোনো বিকল্প নেই। কাজেই গণতন্ত্রকেও যেমন বিকল্প নেই বলেই গণতন্ত্রের খারাপ জিনিসগুলোকে ভালো করার চেষ্টা করতে হয়, তেমনি বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই বলেই বাজার অর্থনীতির যেই সীমাবদ্ধতাগুলো, সেগুলো সম্বন্ধে অত্যন্ত সচেতন হতে হয়। এই জন্যই ব্যবসায়ীদের এবং ব্যবসায়কে সমাজের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে আজকালকার দিনে, এবং আপনারা সেই কাজটি করছেন। ব্যবসাকে সমাজ সচেতন করার বিভিন্ন দিকগুলোর মধ্যে আছে সরকারের নিয়ম কানুন মেনে চলা, তার মধ্যে যেই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেই নিয়মগুলো, তার মধ্যে সবচেয়ে বড় হলো কর প্রদান। যেই কর প্রদান করা দরকার, আপনারা বোধহয় তার থেকে বেশি করই প্রদান করছেন। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক সেনাপ্রধান, প্রেসিডেন্ট, ডেস্টিনি গ্রুপ, লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক। আজকে আমরা নতুন শুধু যে ইংরেজি বৎসরে পদার্পণ করলাম তা নয়, আজকে থেকে শুরু হলো আমাদের নতুন উদ্যোগে কাজ করার জন্য নবম বৎসর। এই সাথে যোগ হয়েছে অনেক প্রতীক্ষিত গণতান্ত্রিক সরকারের পদযাত্রা। প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন আমাদের দুইজনের যাত্রা বোধহয় সমান্তরাল হয়ে গেছে। আমরা ডেস্টিনি ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবারই একটি কথা উচ্চারণ করেছি, সেটা হচ্ছে ডেস্টিনিকে আমরা যেভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই, ঠিক সমভাবে এটাকে একটি সামাজিক আন্দোলন হিসেবে দেখতে চাই। ডেস্টিনির অগ্রগতি 8 বছরে 21 লক্ষতে পৌঁছেছে। লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে যে 2012 সালের মধ্যে বেকারত্ব মুক্ত হবে, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। দ্বিতীয় যেটা, আমাদের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আহমেদ সাহেব এখানে ব্যাখ্যা করেছেন, আমরা পরিবেশের জন্য অবদান রাখতে চাই। 6.5 কোটি গাছ লাগাবো এবং তার মধ্যে প্রায় 60 লক্ষ গাছ লাগানো হয়ে গেছে এবছর। আগামী বছর প্রায় 1.5 কোটি গাছ লাগানো হবে এবং আমরা অবশ্যই আমাদের লক্ষ্যমাত্রা রেখে কাজ করে যাব যাতে 2012 সালের মধ্যে 6.5 কোটি গাছ লাগানো হয়। আমরা পরিবেশের সাথে সাথে কৃষিক্ষেত্রে অবদান রাখতে চাই, আমরা শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে চাই, আমরা স্বাস্থ্যক্ষেত্রে অবদান রাখতে চাই। কাজেই আমি আবার পুনরাবৃত্তি করতে চাই যে ডেস্টিনি গ্রুপ
ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সাথে একটি সামাজিক আন্দোলনও পরিচালনা করতে চাই। আমি নিশ্চিত আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই, আমরা যদি আমাদের দায়িত্বে নিষ্ঠার সাথে পালন করি, তাহলে 2012 সালের মধ্যে বাংলাদেশকে বেকার মুক্ত করা, ক্ষুধা মুক্ত করা কোনো অবস্থাতেই কঠিন কাজ হবে না। আপনারা কি এটাকে সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ? এখানে আমি কয়েকটি সাবধান বাণী উচ্চারণ করতে চাই আজকের এই দিনে, যেহেতু আজকে আমাদের জন্মদিন, আজকে আমাদের শুভ দিন। সেই শুভ দিনেই বলতে চাই আমাদের ভবিষ্যৎ কীরকম হবে সেইভাবে পরিকল্পনা করার জন্য। আমরা দ্রুত প্রসার লাভ করেছি, আমরা জনগণের আস্থা লাভ করেছি, সেই আস্থা আমাদেরকে ধরে রাখতে হবে। সেই আস্থা ধরে রাখতে হলে আমাদের যে পণ্য, আমাদের পণ্যের গুণগত মান অবশ্যই বজায় রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ থাকতে হবে, এতে কোনো প্রকারের সন্দেহের কোনো অবকাশ থাকতে পারবে না। আপনারা একমত? আমাদের যে সেবা, সেই সেবার মান হতে হবে সবচেয়ে উত্তম। আমি আপনাদেরকে আগে একদিন বলেছিলাম, আমরা এমন একটি সেবার মান প্রতিষ্ঠা করতে চাই যে কোনো লোক, বাঙালি যে কোনো লোক যেখানেই থাকুক না কেন, সেই যখনই জানতে পারবে ওনার কাছে ডেস্টিনি পরিবারের একজন সদস্য এসেছেন, উনি অবিচল আস্থা রেখেই তার সাথে কথা বলবেন, যে এর সাথে কথা বললে আমার কোনো প্রকারের অপকার হবে না বা আমি কোনোভাবে প্রতারিত হবে না। সেই ধরনের সেবার মান রাখতে চাই। তৃতীয় যে সাবধান বাণী উচ্চারণ করতে চাই, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবো এটাই, আমরা যত দ্রুত প্রসার লাভ করেছি, আমাদের সদস্য সংখ্যা যত বেড়েছে, তার সাথে সাথে আমাদের জন্য একটা দায়িত্বও বেড়েছে। সেই দায়িত্বটি হচ্ছে আমরা যেন কোনোভাবেই দুর্নীতির আশ্রয় না নিই। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমি দুর্নীতি করছি না, কিন্তু আমার কোনো সদস্য, আমার কোনো ভাই বা আমার কোনো সহযোগী যেন অন্য কাকে প্রতারিত না করে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি নিজে সতর্ক থাকবেন, নিজে করছেন না, কিন্তু আপনাকেই এও সতর্ক থাকতে হবে আপনার কোনো ভাই, আপনার কোনো সহযোগী, আপনার কোনো অন্যকেও কোনোভাবে ডেস্টিনি নাম দিয়ে কাউকে যেন প্রতারিত করতে না পারে। যখনই প্রতারিত হবে তখনই তার বিরুদ্ধে আপনি অফিসে জানাবেন এবং আমরা যত দ্রুত সম্ভব তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু আমি আবারও বলতে চাই, দেশ এবং জাতি আপনাদের উপর যে আস্থা দিয়েছে, সেই আস্থাকে টিকিয়ে রাখতে হলে আপনাকে সৎ থাকতে হবে, আপনার সহযোগীদের সৎ থাকতে হবে এবং আপনার সাথে যারা ডিল করে তাদেরকে সৎ থাকতে হবে। বৃক্ষায়নে নিজেকে সম্পৃক্ত করুন, ধরিত্রীকে বাঁচান এবং আর্থিকভাবে লাভবান হন। সৌজন্যে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড। Golden Rose Cosmetics, sole distributor, Destiny 2000 Limited. ফুট মাসাজার, যা পায়ের তালুতে ব্যবহারের ফলে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, রক্তের শর্করা কমায়, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে এবং বাতজনিত ব্যথা উপশম হয়। এছাড়াও পিঠে, কোমরে ও মাংসপেশিতে ব্যবহারের ফলে দেহ ও মনে সৃষ্টি করে এক আরামদায়ক অনুভূতি। ফুট মাসাজার, এ প্রোডাক্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। 100% কালোজিরা থেকে তৈরি নাইজেলা কালোজিরা নির্যাস, যা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের শর্করা, রক্তচাপ নিয়ন্ত্রণ, স্মরণশক্তি বৃদ্ধি, পিঠের ব্যথা এবং মা ও শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে নাইজেলা এক নির্ভরযোগ্য খাদ্যের পরিপূরক। নাইজেলা, সোল ডিস্ট্রিবিউটর, ডেস্টিনি 2000 লিমিটেড। আপনারই পত্রিকা, আপনারই জন্য পড়ুন দৈনিক ডেস্টিনি। পথ অনেক, আমরা সত্যের পথে। আপনারই পত্রিকা,
আপনারই জন্য পড়ুন দৈনিক ডেস্টিনি, পথ অনেক, আমরা সত্যের পথে। পুষ্টির রাজা সয়াবিন সমৃদ্ধ D2K ভেজি সয়াবিন একটি নিউট্রিশিয়াস ড্রিঙ্ক যা হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে শরীরকে রাখে সতেজ। D2K ভেজি সয়াবিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত D2K নিউট্রিশিয়াস সিরিয়াল গ্রহণ করুন। এটি শক্তিবর্ধক এবং প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। D2K নিউট্রিশিয়াস সিরিয়াল শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে এবং বদহজম, ডায়রিয়া ও ক্যান্সার প্রতিরোধে D2K প্রোবায়োটিক রোজ ফাইবার হাতের কাছে রাখুন এবং নিয়মিত পান করুন। এ প্রোডাক্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। সৌন্দর্য বর্ধক, রূপ লাবণ্য বৃদ্ধি এবং মেদ কমাতে নিয়মিত কোমল পানীয় D2K বিউটি কোকোয়া পান করুন। এ প্রোডাক্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। অ্যান্টিবায়োটিক গুণ সম্পন্ন প্রাকৃতিক ঔষধি গুণ মাশরুমের নির্যাস থেকে তৈরি D2K গ্যানোডার্মা হোয়াইট কফি পান করুন। রোগমুক্ত থাকুন, সুস্থ থাকুন। D2K গ্যানোডার্মা হোয়াইট কফি, এ প্রোডাক্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। বমি ভাব কমাতে, পাকস্থলী ঠান্ডা রাখতে নিয়মিত D2K জিঞ্জার টি পান করুন। সুস্থ থাকুন আর শরীর ও মনকে রাখুন চাঙ্গা। D2K জিঞ্জার টি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ ও HIV/AIDS প্রতিরোধে এবং চক্ষু রোগ ও যকৃৎ ভালো রাখতে নিয়মিত D2K রেড ইস্ট স্যুপ পান করুন আর সুস্থ থাকুন। D2K রেড ইস্ট স্যুপ, এ প্রোডাক্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড। আপনার শিশুর মেধা, মনন, পুষ্টি ও হজম বাড়াতে এবং রোগ নিরাময়ে নিয়মিত D2K IQ ইয়োগার্ট খাওয়ান। এ প্রোডাক্ট অফ ডেস্টিনি 2000 লিমিটেড।